সি সামথিং সে সামথিং এর পক্ষ থেকে বরাবরের মতো আমি ফিরোজ, টেক্সাস থেকে, যেখানে অন্যায়, অবিচার, মব ভায়োলেন্স তার বিরুদ্ধে সোচ্চার আছি, কথা বলি। আপনিও কথা বলুন, রেইজ ইউর ভয়েস। বাংলাদেশ একটি আজব দেশ। সাধারণত বিশ্বের প্রতিটি দেশের মানুষ যখন বিদেশে থাকে তখন তাদের দেশের জন্য হোমসিক হয়। হোমসিক হয়ে তারা অসুস্থ হয়ে পড়ে, অনেক সময় মৃত্যুর কোলেও ঢলে পড়ে। এরকম নজির অনেক আছে। কিন্তু বাংলাদেশ এমন একটা আজব দেশ যে দেশের মানুষ বাংলাদেশে থেকেও বিদেশে পালিয়ে যেতে চায়, বিদেশে চলে যেতে চায়। সেখানে নিরাপত্তা বোধ করে না কখনোই। প্রতিটি মানুষ যেন বাংলাদেশ থেকে চলে যেতে পারলেই বাঁচে। তাই নিবারণ ভট্টাচার্য একদিন লিখেছিলেন, এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়। এই লেখাটি অনুধাবন করলে বুঝতে পারবেন কতটা মনোকষ্টে তিনি এই কথাগুলি লিখেছিলেন, এই আর্টিকেলটা লিখেছিলেন। একটা মেরুদণ্ডহীন দেশ। শঙ্খ ঘোষের আরেকটা কবিতার কথা মনে পড়ে। তিনি লিখেছেন, মিহিসুরে বললেন তিনি, কি খুঁজছেন? মিহিসুরে বললেন তিনি, মেরুদণ্ডখানা। মেরুদণ্ড হারায় ফেলছে এক লোক, তারপর সে মেরুদণ্ড খুঁজতেছে হামাগুড়ি দিয়া ঘরের ভেতর। আমাদের বাংলাদেশ সরকার, বর্তমানে যে অবৈধ সরকার আছে, এরকম একটা মেরুদণ্ডহীন সরকার। তাদের কোনো মেরুদণ্ড নাই, তারা এখন মেরুদণ্ড খুঁজে বেড়ায়। ওদুর পিণ্ডি বধুর গাড়ে চাপানোর জন্য তাদের কোনো জুরি নাই। মাত্র 1 মাস আগে আমাদের বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চিকিৎসার জন্য উনি ব্যাংককে গেলেন। সেই অপরাধে, অপরাধ তো না, উনি আওয়ামী লীগ সরকারের প্রেসিডেন্ট ছিলেন, সেটাই তার অপরাধ। তাকে বলা হলো সে হত্যা মামলার আসামি, সে একজন খুনি। তাকে কিভাবে এয়ারপোর্ট দিয়ে যেতে দেওয়া হলো ব্যাংককে, তাকে কেন ধরা হলো না? এই অপরাধে এয়ারপোর্টের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদেরকে বরখাস্ত করা হলো। মব সৃষ্টি করা হলো, যমুনার সামনে দাঁড়িয়ে তারা ইউনূসের বাহিনীরা মিছিল শুরু করলো, আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। তারা এই এই নিষিদ্ধের চাওয়ার এই মিছিলে তারা পাখার বাতাস, পানি, ঠান্ডা পানি, পানির ঝর্ণা ছিটায় দিল, তাদেরকে শান্ত রাখার চেষ্টা করলো। তারপর আওয়ামী লীগের নিষিদ্ধ করা হইল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আবার আইবি রহমানকেও গ্রেপ্তার করা হইল, তাকেও শেষ পর্যন্ত ছাইড়া দেওয়া হইল এবং বলা হইল যারা নাকি আব্দুল হামিদকে সেফ এক্সিট দিয়েছে, ব্যাংককে পালিয়ে যেতে সাহায্য করেছে, তাদের প্রত্যেকের বিচার করা হবে। এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন। আমি আগেও বলেছি, উনি অতিরিক্ত লেফট রাইট করতে করতে ওনার মগজ মাথার থেকে গিরায় নেমে গেছে, এজন্য ওনার কথা আর কিছু মনে করি না। এখন কি হইল, উনি তো ফিরে আসলেন। যদিও উনি আটক হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যারা দেশপ্রেমিক, এত ভয়ের ভিতরেও তারা সেই দেশে ফিরে আসছে। যদিও দেশের বেশিরভাগ মানুষ দেশ থেকে পালিয়ে যেতে চায়, অথচ আব্দুল হামিদ সে একটা নজির স্থাপন করলেন। সে আটক হওয়ার ঝুঁকি নিয়ে, মৃত্যুর ঝুঁকি নিয়েও তিনি দেশে ফিরে আসলেন। আমাদের দেশের সমস্যাটা হচ্ছে আসলে তৌহিদি জনতা। এই তৌহিদি জনতাই দেশটাকে ধ্বংস করে ফেলতেছে। আর এই তৌহিদি জনতাদের এরকম অধপতনের জন্যে অনেকাংশেই দায়ী আমাদের সাবেক বলা যায় না, আমাদের বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, যেহেতু উনি পদত্যাগ করেন নাই, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকাংশেই দায়ী। কেন দায়ী? কারণ তিনি একটা অশিক্ষা, কুশিক্ষা, কওমি শিক্ষাকে একটা আমাদের জেনারেল শিক্ষার সাথে সমমান করে দিয়েছিলেন। তারপর এই সব মূর্খগুলি ওখানে লেখাপড়া না শিখেই ঢাকা ইউনিভার্সিটিতে, বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা চান্স পাওয়া শুরু করলো। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ টানা 16 বছরের সময় এই সব ছেলেমেয়েরা বেড়ে উঠেছে, অশিক্ষায় বেড়ে উঠেছে, কুশিক্ষায় বেড়ে উঠেছে। এই সব ছেলেমেয়েরাই 20, 21, 22 বছরের ছেলেমেয়েরাই কিন্তু শেখ হাসিনা সরকারের উৎখাতের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করছে।
এদেরকে এইভাবে অশিক্ষায় কুশিক্ষায় যদি শিক্ষিত না করা হতো, যদি সংস্কৃতি চর্চা করা হতো, খেলাধুলার ব্যবস্থা করা হতো, তাহলে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অনেক এগিয়ে যেত। কেন তৌহিদি জনতারা খারাপ? তৌহিদি জনতারা খারাপ তা সেই প্রথম থেকে দেখলেই আপনারা বুঝতে পারবেন। নবীর জামানায় নবীর মৃত্যুর পর শুরু হয়ে গেল কি, কে হবে খেলাফতের প্রধান? খেলাফতের অধিকার রাখতেন হজরত আলী, কিন্তু তাকে দেওয়া হইল না। দেওয়া হইল আবু বকরকে। আবু বকর আর উমর দুজনে সলা পরামর্শ করে আবু বকরের পর উমর ক্ষমতায় আসবেন, সেই ভিত্তিতে আবু বকরকে ক্ষমতা দেওয়া হলো। হজরত আলী আবু বকরের কাছে বায়াত গ্রহণ করলেন না। না করার কারণে তার উপর আক্রমণ করা হলো, হজরত ফাতেমাকে হত্যা করা হলো। তারপরে ক্ষমতায় আসলে আবু বকর ২ বছর শাসনামলে সে সাধারণভাবে মারা গেছে। তারপর আসলেন হজরত উমর। উমর হত্যাকাণ্ডের শিকার হয়ে মারা গেলেন। তারপর ক্ষমতায় আসলেন উসমান। উসমান সেও ২২ দিন এই এই ঘরের ভিতরে বন্দি, চারিদিক দিয়ে আটকে রাখছিল এই মুসলমানরাই, এই তৌহিদি জনতারাই। তারা কি বলছিল যে কোরআন সংকলনের অপরাধে, কোরআনের ভুল ভ্রান্তির কারণে এই হজরত উসমানের বিরুদ্ধে তারা ফুঁসে উঠছিল, তাকে হত্যা করলো ২২ দিন পরে। কার নেতৃত্বে? হজরত উমরের ছেলের নেতৃত্বে। তো এই তৌহিদি জনতারাই কিন্তু তাদেরকে হত্যা করছে। হজরত আলীকে হত্যা করছে কে? এই তৌহিদি জনতা। হজরত হাসান হোসেনকে হত্যা করছে কে? এই তৌহিদি জনতা। এই নবীর বংশকে, এই আহলে বায়তকে হত্যা করছে কে? এই তৌহিদি জনতা। তারপর ক্ষমতা তুলে দিছে কারে? ক্ষমতা তুলে দিছে আপনারা জানেন এজিদের বাপ মারিয়ানের মাবিয়ার কাছে। মাবিয়ার কাছ থেকে এজিদের কাছ থেকে এই বংশ পরস্পরে এই তৌহিদি জনতা। যেই তৌহিদি জনতা নবীর বংশকে হত্যা করছে, ধ্বংস করে ফেলছে, তাদের কাছ থেকে কি ভালো কিছু প্রত্যাশা করেন? তাদের কাছে ভালো কিছু প্রত্যাশা করা উচিত না। দেশটাকে ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই সাধারণ শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে এবং এই কৌমি শিক্ষা, এইসব শিক্ষা বাদ দিয়ে দিতে হবে বাংলাদেশ থেকে। সাংস্কৃতিক চর্চা করতে হবে, খেলাধুলা করতে হবে, তাহলে মানুষের মতো বিকশিত হবে, দেশের প্রতি প্রেম হবে, দেশপ্রেম জাগবে, দেশ থেকে পালিয়ে যেতে চাইবে না। আজকের মতো এই পর্যন্তই। পরে যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে, এরকম আরও ভিডিও পেতে চাইলে আমি আবার ভিডিও করব। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।